নমস্কার। বাংলা স্ফিয়ারে ফিরে এলাম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললে সেটা নিয়ে কিছুটা রসিকতা হবে। আমরা আরেকটু খারাপ ভাষায় যাকে খিল্লি বলি সেসব হবে। এটা আমাদের জানা ছিল। কিন্তু তিনি মুখ খুললে আমাদের দেশে এত সংখ্যক ইউটিউবার এইভাবে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে শুরু করবে, এরকম ঘটনা আমি তো অন্তত গত 40 বছরে খুব একটা দেখেছি বলে মনে হয়। সেটা কি বস্তু তাতে আমি পরে আসছি। তার আগে রসিকতার কথাটা বলে নিই। আজকে বিজয় দিবস উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, ভারতের সঙ্গে চীনের যুদ্ধ, ভারতের সঙ্গে আবার পাকিস্তানের যুদ্ধ ইত্যাদি নানা বিষয়ে বলতে গিয়ে বললেন যে তার বাবা নাকি ফ্রিডম ফাইটার ছিলেন। এটা একটা নতুন তথ্য যেটা আমরা জানতে পারলাম। এবং আরেকটা বললেন যে তার বাবা নাকি মাত্র 40 বছর বয়সেই মারা গিয়েছিলেন। এখন এটা তো ঠিক আছে, যদি সত্য হয় তো হতো। তিনি বলছেন তার একেবারে ছেলেবেলা থেকে, তখন তার 5-6 বছর বয়স, তখন থেকে প্রতিদিন নাকি প্রতিদিন তার বাবা তাকে ভারত চীনের যুদ্ধে কিভাবে ভারতবর্ষের সেনারা আত্মোৎসর্গ দিয়েছিলেন, 1965 সালের পাক যুদ্ধে কি হয়েছিল, এইসব গল্প নাকি রোজ বলতে। তারপরে চীনা যুদ্ধের শেষে জওহরলাল নেহরুর অনুরোধে লতা মঙ্গেশকর কি গান গেয়েছিলেন, সেই পুরনো ঝুলি থেকে এইটা তথ্যটাও বের করে আজকে আবার শুনিয়ে দিলেন। সেটাতে বেশ মজাই লাগছিল। তারপরে আমি আজকে হঠাৎ আমাদের দেশের যারা নামকরা ইউটিউবার, বিশেষ করে হিন্দিতে, তাদের অনেকের ইউটিউব আমি মাঝে মাঝেই তারা কে কি বলছে না বলছে সেটা দেখার বোঝার চেষ্টা করি। কেননা কলকাতায় বসে তো আর্যাবর্তের খবর সেভাবে বোঝা যায় না, দিল্লির কিস্সাও সেভাবে বোঝা যায় না। কিন্তু এদের প্রথম অ্যাডভান্টেজ হলো এরা দিল্লি অথবা লখনৌ অথবা ধারে কাছে কোনো জায়গা থেকে তারা সাংবাদিকতা করেন এবং বহু মানুষকে তারা একত্রিত করতে পারেন, যেটা আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। আজকে আমি একটা জিনিস অবাক হয়ে দেখলাম, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্তাবক সভায় একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব দিতে আগ্রহী, এবং তারপর যেভাবে একের পর এক ইন্ডিয়া জোটের নেতারা তার সেই দাবিকে সমর্থন জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন তোলা হচ্ছে যে এটা কি যা আমরা দেখছি সেটাই সত্য, না চলি কা পিছে ক্যা হ্যায় একটা গান হয়েছিল মনে আছে তো, সেই গানের মতো অনেকের মুখেই এই প্রশ্ন দেখতে পাচ্ছি যে মমতা কে পিছে কোন হ্যায়। আরো যারা একটু কর্কশ করে বলতে চাইছেন তারা বলছেন যে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র হচ্ছে মমতা করছেন, তার পিছনে আসল মাথাটা কে। আমার উজালা উত্তরপ্রদেশের একটি খুব অত্যন্ত নামকরা সংবাদপত্র, তাদের ইউটিউব চ্যানেলও খুব জনপ্রিয়। দেখছিলাম সেখানে একজন খুব বরিষ্ঠ হিন্দিভাষী সাংবাদিক মমতা ব্যানার্জির প্রসঙ্গ আসতেই বললেন যে মমতা ব্যানার্জি তো ইন্ডিয়া ব্লকে গেছেনই, যতবার ইন্ডিয়া ব্লকের মিটিং হয়েছে ততবার তার কাজ ছিল সভা পণ্ড করে দেওয়া। যখন নীতিশ কুমার
রাজি হলেন কনভেনার হতে, নেতৃত্ব দিতে, তখন তিনি ঝাঁকুনি দিয়ে সেই যে স্টেজ থেকে নেমে গেলেন, তারপর আর তাকে দেখা গেল না। শরদ পাওয়ার নেতৃত্ব দিতে রাজি হয়েছিলেন, তিনি মানেননি। রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছেন, সেটাও তার পছন্দ হয়নি, এবং সেদিনের প্রেস কনফারেন্সে মুম্বাইয়ে আক্রমণের লক্ষ্য কে ছিল সেটা সবাই জানে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকে মাথা গলিয়েছেন শুধু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কথা বলেছেন, তারপরে দেখা যাচ্ছে দিল্লিতে টিএমসি সাংসদেরা সব একের পর এক মমতাকে কেন ইন্ডিয়া জোটের নেত্রী করা উচিত তার পক্ষে লম্বা লম্বা সওয়াল করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো করছেনই তার নিজস্ব স্টাইলে। এছাড়া দেখলাম কীর্তি আজাদ বলেছেন, দেখলাম সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসে এসে, যার দিদি ভক্তি প্রায় কল্যাণের কাছাকাছি পৌঁছে গেছে ইতিমধ্যেই, তিনিও করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই শীতকালীন অধিবেশনটাকে তৃণমূল কংগ্রেসকে প্যাচে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে প্রজেক্ট করার দাবি নিয়ে একটা গোলমাল পাকাতে চায়। এবং এ কথাও অনস্বীকার্য যে মমতা এটা বলার সঙ্গে সঙ্গে শরদ পাওয়ার বলেছেন তার কোনো আপত্তি নেই, ওদিকে লালু প্রসাদ যাদব বলেছেন মমতাকে দিয়ে দেওয়া উচিত নেতৃত্ব, তার পুত্র সেটাকে সমর্থন করেছেন। সমাজবাদী দলের যিনি রাজ্যসভার নেতা, তিনিও বলেছেন যে মমতার দাবি মোটেই অন্যায্য নয়, তাকে দিয়ে দেওয়া উচিত। এইভাবে দেখা যাচ্ছে যে নানা শরিক, যারা ইন্ডিয়া ব্লকের একেবারে কোর, তাদের মধ্যে একমাত্র ডিএমকে ছাড়া, এবং সম্ভবত একমাত্র ডিএমকে ছাড়া বাকি সব শরিক, এমনকি শিবসেনাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত দখল করার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে, হঠাৎ এইরকম একটা উদ্যোগ মাথাচাড়া দিল কেন? হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করার জন্য সবাই এভাবে এক স্বরে কথা বলছেন কেন? এবং কংগ্রেস কি এমন অপরাধ করে বসলো যে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া ব্লক দুর্বল হয়ে যাচ্ছে, এইরকম একটা যুক্তি খাড়া করে বিরোধী জোটকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হলো? দেখুন, এবার কবি খুশি কবি গম, এটাই হচ্ছে মমতার নীতি কংগ্রেসের প্রতি। এবার যেটা তৃণমূল কংগ্রেস শুরু থেকেই করলো, প্রধানত তারই সূত্র ধরে কিন্তু এই জল্পনা মাথাচাড়া দিয়েছে, এবং বহু ইউটিউবারের কাছে সেই জল্পনাটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আপনাদের স্মরণে থাকতে পারে, বম্বেতে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক শুরু হওয়ার বহু আগে রাহুল গান্ধী বিলেতের গার্ডিয়ান পত্রিকায় ঠিক সেদিনই গৌতম আদানির ক্রিয়াকলাপ নিয়ে যে লম্বা একটা স্টোরি বেরিয়েছিল, সেই স্টোরিটাকে কেন্দ্র করে একটা প্রেস কনফারেন্স করে। তাতে বড্ড গোসা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তারপর যখন হিন্ডেনবার্গের রিপোর্ট এলো, আমরা সবাই লক্ষ্য করেছি সেই কোরাসে যারা যোগ দেয়নি তাদের মধ্যে অন্যতম ছিলেন শরদ পাওয়ার, এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ারের সঙ্গে গৌতম আদানির
ব্যক্তিগত সখ্যতা আছে আমরা সবাই জানি। বম্বেতে পাওয়ারের বাড়িতে ঘন ঘন গৌতম যান, ব্রেকফাস্টে যান, লাঞ্চ খেতে যান, ডিনার খেতে যান। সুতরাং শারদ পাওয়ার যে তার পক্ষ নেবেন তাতে কোনো সন্দেহের অবকাশ ছিল না। কিন্তু এই মমতার নীরবতাকেও সেই সময় কেউ তেমন একটা গ্রাহ্যের মধ্যে আনেননি। কিন্তু এবার আমেরিকার আদালতে গৌতম আদানি, তার ভাইপো সহ তার কোম্পানির বেশ কয়েকজন ডাইরেক্টর অভিযুক্ত হয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে একটা সিচুয়েশনে একটা র্যাডিক্যাল বদল বলতে যা বোঝায় সেই বদল ঘটে গেছে। তারই সুযোগ নিয়ে কংগ্রেস চেয়েছিল এবার সমস্ত ইন্ডিয়া ব্লকের শরিককে একত্র করে সংসদের ভিতরে এবং বাইরে মোদি আদানি এক হায় এই স্লোগান তুলে সরকারকে বিলম্বিত করবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল এই উদ্যোগ থেকে প্রথমে নিজেকে ডিসোসিয়েট করে নিল টিএমসি। দেখা গেল মল্লিকার্জুন খার্গে সংসদের অধিবেশনের আগে সব শরিককে ডেকে যেসব বৈঠক করলেন, তৃণমূল কংগ্রেস তাতে উপস্থিতি হলো না, কোনো কারণই দর্শালো না, তবু উপস্থিত হলো না। ব্যাপারটা কি বুঝতে না পেরে রাহুল গান্ধী সংসদের ভিতরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে উঠে গিয়ে এটা জিজ্ঞেসও করেছিলেন। সুদীপ কি জবাব দিয়েছেন আমি বলতে পারবো না। পরবর্তীকালে শোনা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি কংগ্রেসি নেতাদের বলেছেন যে ওসব দুর্নীতি ফুর্নীতির ইস্যু তুললে মানুষ খায় না, এটা আমরা দেখে নিয়েছি। সেই জন্যে আমরা কংগ্রেসের এই যে আদানি বিরোধী জেহাদ, এই জেহাদে আমরা সামিল হতে চাই না। আমরা মনে করি আদানি ছাড়াও দেশে আরো অনেক গুরুত্বপূর্ণ সব বিষয় আছে, সেই সব বিষয় নিয়ে সংসদে আলোচনা হওয়া জরুরি। এবং কংগ্রেস যে এইভাবে আদানি ইস্যুতে সংসদকে অচল করে রেখেছে এটা আমাদের মনঃপূত নয়। এরপর থেকেই আমাদের হিন্দি বলয়ের বন্ধুরা বলতে শুরু করেছেন, তাহলে কি এই উদ্যোগের পিছনে স্বয়ং গৌতম আদানি আছেন? দেখুন, গৌতম তিনজন সম্পর্কে আপনি লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় পারতপক্ষে একটি টু শব্দটি পর্যন্ত করেন না। তাদের মধ্যে প্রথম জন হলেন মুকেশ আম্বানি, যিনি বাইরে বাইরে খুবই দিদি ভক্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। কালীঘাট মন্দিরের এই যে সংস্কারের কাজ চলছে, স্কাই ওয়াক, ফ্লাই ওয়াক ইত্যাদি হচ্ছে, এটা দিদির অনুরোধেই নীতা আম্বানি তার তহবিল থেকে সাহায্য করে দিচ্ছেন। এখানে মুকেশ আম্বানি তার একটি বাংলা চ্যানেল আছে। যখন সমস্ত চ্যানেল কোনো একটা ঘটনার ব্যাখ্যা একরকম ভাবে করে, তখন দেখবেন অবধারিতভাবে মুকেশের চ্যানেলটি কিন্তু দিদির পক্ষ নিয়ে সওয়াল করে। এই যে দিদি ভজনা, এর অন্তরালের কাহিনীটা হলো এই যে এখানে রিলায়েন্স মাটির তলায় একেবারে সেই সাগর থেকে পাহাড় পর্যন্ত যে অপটিক্যাল ফাইবার কেবল বসিয়েছে, তাতে তাদের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গে একজন মধ্যবিত্ত গেরস্থ কোথাও বাড়ি করতে গেলে তোলাবাজদের উপেক্ষা করে সেই কাজ করা সম্ভব হয় না,
বালি কিনতে হয়, চুন সুরকি কিনতে হয়, তাদের হেঁকে দেওয়া দামে ইট কিনতে হয়, তাদের কাছ থেকেই সরবরাহ নিতে হয়। সেখানে গোটা পশ্চিমবঙ্গের ভূগর্ভে একেবারে সিমলেসলি কোথাও কোনো রকম বড় রকমের অশান্তি ছাড়া এই যে রিলায়েন্স মাটির তলায় অপটিক্যাল ফাইবার করে নিল, তার প্রতিদানে কালীঘাট মন্দিরের জন্য কিছু কোটি টাকা ভিক্ষাদান বা একটা চ্যানেল বসিয়ে দিয়ে দিদিমণিকে সন্তুষ্ট রাখা, এটা আম্বানিদের কাছে অন্তত বাঁহাতকা খেল। এবং এর জন্য যা লোকসান হয় তাতে সেই লোকসানকে তারা খুচরো পয়সার বাইরে কিছু মনে করেন না। তাছাড়া মুকেশ আম্বানি ডাকলেই প্রতি বছর এইখানে শিল্প সম্মেলন নামক যে প্রহসনটি হয় সেখানে উপস্থিত থাকেন। উপস্থিত থেকে দিদিমণির ভূয়সী প্রশংসা করেন, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ কিভাবে তত্তর করে এগিয়ে যাচ্ছে তার বর্ণনা দেন। তার কিছুক্ষণ পরে নিজের বিশেষ বিমানে ফিরে যান, আর বাংলার সঙ্গে তাকে কোনো রকম যোগাযোগ করতে বা বাংলায় 5 পয়সা বিনিয়োগ করতে আমরা আজ পর্যন্ত দেখিনি। দ্বিতীয় যে ব্যক্তি সম্পর্কে দেখবেন, তিনি হঠাৎ নীরবতা পালন করছেন। আগে অবশ্য ঘোরতর বিরোধী ছিলেন এবং প্রায়শই তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতেন, অনশনে বসতেন, অবস্থান বিক্ষোভ করতেন। সেটা হচ্ছে আমাদের সিএসসির কর্ণধার গোয়েঙ্কারা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি জানি, এই একবার আমরণ অনশন শুরু করে দিয়েছিলেন এই গোয়েঙ্কারা যেভাবে বিদ্যুতের মাসুল বাড়িয়ে চলে তার বিরুদ্ধে। এখনো তারা ঠিক সেই কাজই করছে, তার খেসারত দিতে হচ্ছে আমাদের। তার চেয়েও বড় কথা, পশ্চিমবঙ্গে যে রেগুলেটরি কমিশনটা আছে, ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, যেটা বামফ্রন্ট আমলেও একেবারে স্বাধীনভাবে কাজকর্ম করত, এখন সেটাও গোয়েঙ্কাদেরই বলা চলে একটা এক্সটেনশন অফিসে পরিণত হয়েছে। এবং সেখানকার যারা চেয়ারম্যান হন তারা গোয়েঙ্কাদের রাবার স্ট্যাম্প ছাড়া আর কিছুই নন। এবং তারা যে এইভাবে চেয়ারম্যান হন সেটা দিদিমণির আশ্রয় এবং প্রশ্রয় ছাড়া তো সম্ভব নয়। গোয়েঙ্কাদের কপাল খারাপ, দিদিমণিরও কিঞ্চিত। এই যে সুপ্রিম কোর্টের হুকুমের পরে স্টেট ব্যাংক বাধ্য হলো ইলেকটোরাল বন্ডে কোন দল কত টাকা পেয়েছে তাতে আশ্চর্য হয়ে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসকে 300 কোটি টাকার বেশি দিয়েছে এই গোয়েঙ্কাদের 3-4টে কোম্পানি। সুতরাং 300 কোটি টাকা যাদের কাছ থেকে নেব, তারা যদি কলকাতাবাসীকে গলা টিপেও ধরে, তাহলেও তো আমি বাবা তার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। অন্যদিকে গৌতম আদানির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক কিঞ্চিত রহস্যে আবৃত। গৌতম আদানি ওই তাজপুরে যে বন্দর হওয়ার কথা ছিল তাতে আগ্রহ দেখিয়েছিলেন। কিছুদিন পরেই বুঝে যান যে পশ্চিমবঙ্গে আগ্রহ দেখানো মানে অযথা সময় নষ্ট করা, কেননা ওখানে কোনোদিন বন্দর হবে না। তাই তিনি আর তা নিয়ে উচ্চবাচ্য করছেন না। এখন শোনা যাচ্ছে দেউচা পাচামি, যেটা এশিয়ার বৃহত্তম কয়লা খনি হবে বলে শোনা যাচ্ছে, সেখানে একটা বড় দাঁও আদানিরা মারলেও মারতে পারে। মারবেন কিনা, আদৌ পারবেন কিনা সেসব আমি জানি না, কিন্তু এটা মোটামুটি রাজনৈতিক মহলে এবং শিল্প মহলে সুবিদিত যে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু
আম্বানিদের মতোই আদানিদের সঙ্গেও তার একই রকম ঘনিষ্ঠ। এবং এই যে সেটিং এর তত্ত্ব শুনে শুনে আমাদের কান ঝালাপালা হয়ে গেল, সেই সেটিং এর দৌত্যের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই শিল্প পরিবারের লোকজন করে থাকে, বিশেষ করে গৌতম এবং তার পুত্র। এটা কিন্তু আমাদের রাজনৈতিক মহলে খুব গোপন কথা নয়। সেই সুবাদেই হঠাৎ আদানি বিরোধী কংগ্রেসি জেহাদে তৃণমূলের অরুচি দেখে লোকের মনে হচ্ছে যে তাজ্জবের ব্যাপার, সরকার পক্ষ তো আমার পকেটে আছেই, বিরোধী পক্ষকেও যদি পকেটে নিতে হয় তাহলে আমাদের সেরা বেট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেই তিনি কংগ্রেস ছাড়ার পর থেকে জাত কংগ্রেস বিদ্বেষী, বলতে গেলে কংগ্রেস দলকে তিনি ঘৃণাই করেন। সুতরাং এই জোটের ঘোট যদি সত্যি একদম পাকিয়ে দিতে হয়, তার জন্য সবচেয়ে বড় তুরুপের তাস যিনি হতে পারেন, তার নামটাই তিনি হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। এবং যে বা যারা, যে দলগুলি এই প্রস্তাবকে সমর্থন করেছে, তাদের প্রত্যেকের সঙ্গেই ওই শিল্প পরিবারটির নানা কারণে ঘনিষ্ঠতা আছে। আমি অবাক হয়ে দেখছি, একের পর এক প্রবীণ হিন্দি সাংবাদিক তারা কিন্তু এই জল্পনাটাকে সত্য বলে ধরে নিয়ে যে যার মতো করে নিজেদের ভাষ্য শোনাচ্ছেন। এখন আমি যেহেতু এর সত্যাসত্য যাচাই করার জায়গায় নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন, নট অ্যাজ ইউনিফায়ার অফ opposition parties, but as someone who is prepared to wreck the boat. আজকে আশ্চর্য হয়ে দেখলাম যে ইভিএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বিরোধী নেত্রী ছিলেন, ইভিএম এ কারচুপি হয়েছে, ইভিএম এ ঘাপলা হয়, ইভিএম এ কি হয় না হয়। আমার মনে আছে কলকাতা টিভিতে থাকাকালীন 2006 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য 235টি আসন জিতে এলেন, তখন মমতা ব্যানার্জি কলকাতা টিভির তৎকালীন মালিকদের বিরুদ্ধে বলা শুরু করেছিলেন যে ইভিএম এর ভিতরে চিপ নাকি ওই কোম্পানিটা তৈরি করে। এইরকম হাস্যকর অভিযোগও তিনি করেছেন। এখন তিনি ইভিএম এর ভক্ত হয়ে গেছেন। কংগ্রেস যেহেতু ইভিএম নিয়ে প্রশ্ন করছে, অতএব ওমর আব্দুল্লাহ তিনি বলেছেন তার কোনো ইভিএম এ নিয়ে কোনো বলার কিছু নেই। আজ দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দিতে দিল্লিতে সাংবাদিকদের বোঝাচ্ছেন যে ইভিএম এর বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে হাতে প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, এবং সেই প্রমাণ যদি না থাকে তাহলে ইভিএম বিরোধী কথাবার্তা বলে কোনো লাভ নেই। এখন মুশকিল হচ্ছে, গতকালের রত্নাকররা আজকে তো সবাই বাল্মীকি সেজে বসে আছে, সবাই যে যার অতীত ভুলে গেছে, অতীতের স্ট্যান্ড পয়েন্ট কার সম্পর্কে কি ছিল সব চুপ করে গেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় দিবসে এই যে মুক্তি বাহিনীর যে জয়, তার তো একটা নার্ভ সেন্টার ছিল কলকাতা। কলকাতাতেই ছিল বলতে গেলে ওই বাংলাদেশের আওয়ামী লীগের বেতার যন্ত্র। শুধু শরণার্থীরাই তো এখানে ছিলেন তা নয়,
তাবড় তাবড় নেতারা আমাদের রাজ্যে এসে বাস করতেন। তখন বাংলাদেশ বাঙালির উন্মাদনার একটা অন্যতম বস্তু ছিল। আমাদের রক্তে একটা হিল্লোল উঠেছিল বাংলাদেশকে কেন্দ্র করে। ওই আজকে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবাকে স্মরণ করে ইন্ডিয়া পাক, ইন্ডিয়া চাইনিজ ইত্যাদি সব কি সব বলছিলেন, তার অনতি দূরেই তো ইন্দিরা গান্ধী আর মুজিবের সেই অবিস্মরণীয় জনসভা হয়েছিল, যেটা দেখতে আমি হাঁটতে হাঁটতে স্কুল থেকে চলে গিয়েছিলাম। একবারও তার মুখে সেই কাহিনী শুনলাম না আমাদের পশ্চিমবঙ্গের মানুষের অবদানের কথা, তাদের স্যাক্রিফাইসের কথা, তাদের অতিথি বাৎসল্যের কথা। সবটাই শুধু তার বাবা তাকে যতটুকু শিখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ততটুকুই শিখেছেন, তার বাইরে কিছু দেখেনি। অতএব আলোচনা করে কি লাভ? নমস্কার, ভালো থাকবেন।